শুরু হচ্ছে সহজ সাহিত্যের গল্প পাঠ। আজকের গল্প আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে দ্য ডাবল ক্লু। গল্প পাঠে বিজয়, সৃজিত, সুকন্যা এবং বিনায়ক। সাউন্ড ও স্পেশাল এফেক্টে বিনায়ক। শুরু হচ্ছে আজকের গল্প দ্য ডাবল ক্লু। কিন্তু সবকিছুর আগে জেনে রাখুন, কোন রকম প্রচার চলবে না। কথাটা বোধ হয় মার্ক সার্ডম্যান এই নিয়ে 14 বার বললেন। এই প্রচার কথাটা তার কথাবার্তার মধ্যে নিয়মিতভাবে প্রায় সর্বক্ষণই ঘুরে ফিরে যাচ্ছে। মিস্টার হার্ডম্যান মানুষটি ছোটখাটো চেহারা, তবে বেশ গোলগাল, নাদুস নুদুস। হাতের নখগুলো চমৎকারভাবে কাটা। জোরে জোরে কথা বলার অভ্যাস তার চিরকালের। নিজের জগতে তার খ্যাতি অনস্বীকার্য, আর বিলাসবহুল জীবন কাটাতে অভ্যস্ত তিনি বিত্তবান হলেও তেমন উল্লেখযোগ্য কিছু নয়। তিনি তার টাকা খরচ করেন ঈর্ষান্বিত হয়ে অন্যদের থেকে বেশি করে সামাজিক আনন্দ উপভোগ করবার জন্য। শখ বলতে তার নানান জিনিস সংগ্রহ করে, যেমন প্রাচীন কারুকার্যময় বস্ত্র বিশেষ, পুরনো ফ্যান, প্রাচীনকালের গহনা, তবে আধুনিকও। সস্তা দামের জিনিসে কোনো রুচি নেই তার। হ্যাডম্যানের কাছ থেকে জরুরি তলব পেয়ে তার আহ্বানে সাড়া দিতে ওয়ারও আর আমি হন্তদন্ত হয়ে তার বাড়িতে গিয়ে পৌঁছলাম। ছোটখাটো চেহারার মানুষটিকে দেখা মাত্র চিনতে পারলাম মিস্টার মার্ক হার্ডম্যান। খুবই অস্থির, মনস্থির করতে না পারার যন্ত্রণা অবশেষে যেন কিছু লেখার চেষ্টা করছে। এখন যা পরিস্থিতি, তাতে পুলিশকে ডাকা একটা জঘন্য ব্যাপার, অন্তত তার কাছে তো বটে। আবার পুলিশকে খবর না দেওয়ার অর্থই হলো সংগ্রহশালা থেকে অত্যন্ত মূল্যবান কিছু ধনরত্ন চিরদিনের জন্য হারানো। তবে এই দুইয়ের মাঝখানে একটা সম্ভাব্য সুস্থ রফা হল পোয়ারোকে ডেকে পাঠানো এবং তার শরণাপন্ন হয়ে তার হাতে কেসটা তুলে দেওয়া। আর সেই মতো পোয়ারোকে ডেকে আনা হয়েছে। খুশিতে ফেটে পড়লেন মিস্টার হার্ডম্যান। তারপর তিনি আবেগকম্পিত গলায় বলে উঠলেন, মাসিয়া পোয়ারো, আমার এই পরাগমণি আর পান্নার নেকলেস কার অধিকারে ছিল জানেন? শোনা যায় যে কোনো এক কালে ক্যাথরিন দ্য মেজিডি ছিল। পরে এই মূল্যবান পান্নার নেকলেস আমারই অধিকারে আসে। ভাবতে কতই না আনন্দ হচ্ছে আমার। আবার এই পান্নার নেকলেস এখন আমার কাছেই নেই। এ কথা আমি কিছুতেই ভুলতে পারছি না মাসিয়ে। এ আমার কি হলো? এ সর্বনাশ আমার কে করলো? আপনি শান্ত হন মাসি হার্ডম্যান। এভাবে ভেঙে পড়লে চলবে কেন? এই তো আমি এসে গেছি। আপনার আর কোনো চিন্তা করতে হবে না মাসিয়ে। এবার আপনার রত্ন ভাণ্ডার থেকে রত্ন উধাও হওয়ার ঘটনাটা আমাকে খুলে বলুন। আমি তো সেই চেষ্টাই করছি। গতকাল অপরাহ্নে আমার বাড়িতে একটা ছোটখাটো চায়ের আসর বসিয়েছিলাম। আয়োজন যৎসামান্য, প্রয়োজন মনের তাগিদে। তাতে উপস্থিত ছিলেন জনা ছয়েক ওফাগত। এ ধরনের চায়ের আসর কালই প্রথম নয়, এর আগেও দু একটা ব্যবস্থা করেছিলাম। গর্ব করার জন্য বলছি না, আসরগুলো বেশ সফলই হয়েছিল বলা যায়। এই আসরে উপস্থিত ছিলেন পিয়ানো বাদক নাকুরা আর অস্ট্রেলিয়ার বিখ্যাত উচ্চাঙ্গ সঙ্গীতজ্ঞা ক্যাথরিন বার্ড। সাধারণত ওর গানের আসর বড় স্টুডিওতেই বসে।
তাই জোর গলায় বলতে পারি যে গানের ব্যবস্থা বেশ ভালোই ছিল। যাই হোক, বিকেলের দিকে আমি আমার সে মুষ্টিমেয় কয়েকজন অতিথিদের মধ্যে মধ্যযুগের অতি দুষ্প্রাপ্য সব অলংকার দেখাচ্ছিলাম। ওই যেখানে সিন্দুকটা দেখতে পাচ্ছেন, ওর ভেতরেই অলংকারগুলো রেখে থাকি। সিন্দুকের ভেতরের ব্যবস্থাটা অনেকটাই ক্যাবিনেটের মতো। ওটার পিছন দিকে ভেলভেটের রঙিন অংশ আছে, যাতে করে রত্নগুলো দর্শকদের দেখানো যায়। এরপর আমি ওদের পুরনো পাখাগুলো দেখাই। সেগুলো থাকে ওপাশের দেওয়াল আলমারিতে। পুরনো সব জিনিস দেখানো হলো। তারপর আমরা সবাই স্টুডিওতে গিয়েই হাজির হই গান শোনার জন্য। তারপর একে একে সবাই বিদায় নেওয়ার পরেই আবিষ্কার করলাম আমার সিন্দুক লুট হয়ে গেছে। আমার যতদূর মনে হয়, তাড়াতাড়ির মাথায় সিন্দুকটা ঠিকমতো বন্ধ করতে ভুলে গেলাম, আর সেই সুযোগেই কেউ হয়তো সিন্দুকের সব মূল্যবান জিনিস হাফিস করে দিয়েছে। জানেন মাসিয়ে, অন্য সব জিনিসগুলোর জন্য আমি যত না কষ্ট, যতটা দুঃখ পেয়েছি, তার চেয়ে অনেক বেশি কষ্ট পেয়েছি ওই পরাগমণিগুলো আর পান্নার নেকলেসের জন্যে। এই দুটো আমার সারা জীবনের সংগ্রহ। এই সংগ্রহের পিছনে সময়, পরিশ্রম আর অর্থ যে কত খরচ হয়েছে, তার হিসেব আমি এখন করতে চাই না। আমি জানি 10 গুণ টাকা দিলেও এসব মূল্যবান সম্পদের দ্বিতীয়টি আর কখনো পাবো না। তাই আপনি বলুন, এই হারানোর ব্যথা কত না যন্ত্রণাদায়ক হতে পারে। তাই ওইসব মূল্যবান সম্পদ ফিরে পাওয়ার জন্য আমি আমার সর্বস্ব দিতে পারি, সর্বস্ব দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এর জন্য কোন রকম লোক জানাজানি হোক কিংবা কোন রকম প্রচার, তা আমি কিছুই চাই না। মাসিয়ে পরও আমি কি বলতে চাইছি আপনি নিশ্চয়ই সেটা উপলব্ধি করতে পারছেন না? আমার সেদিনের চায়ের আসরে উপস্থিত বন্ধুদের মধ্যে থেকেই কেউ এই জঘন্য কাজ করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে। এই কথা কি ভাবা যায়? তাই আমার ধারণা, জিনিসগুলোর সন্ধান কার্য প্রকাশ পেয়ে গেলে কেলেঙ্কারির এক শেষ হয়ে যাবে। লজ্জায় তখন আমি বন্ধুদের সামনে মুখ দেখাতে পারবো না। তাই দেখবেন কোনোভাবে যেন জানাজানি না হয়। না না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ব্যাপারটা গোপনই থাকবে। আচ্ছা, এখন বলুন, আপনারা যখন স্টুডিওয়ে যান, তখন সবার শেষে এই ঘর ছেড়ে কে গিয়েছিলেন? মিস্টার জনস্টন। আপনি হয়তো তাকে চিনলেও চিনতে পারেন। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা উনি, মিলেনিয়ার। সম্প্রতি তিনি পার্ক লেনের অ্যাডবারি বাড়িটা ভাড়া নিয়েছেন। এখন আমার মনে পড়ছে, তিনি যেন এই ঘরে কিছুক্ষণ ছিলেন, অন্য সবাই চলে আসার পরেও। কিন্তু ভাবতে অবাক লাগছে, ওর মতো এমন সম্ভ্রান্ত বিত্তমান মানুষের পক্ষে এমন একটা জঘন্য কাজ করা কি সম্ভব? না 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 না। আচ্ছা, আপনার অতিথিদের মধ্যে কেউ কোনো অছিলায় বিকেলের দিকে এই ঘরে কেউ এসেছিল বলে কি মনে হয়? দাঁড়ান, কি বললেন? আরেকজন কেউ? হ্যাঁ,
এবার আমার মনে পড়েছে, আপনার থেকে এইরকম একটা প্রশ্ন আমি আশা করছিলাম। হ্যাঁ হ্যাঁ, যা বলছিলাম, একজন কেন, অতিথিদের মধ্যে কম করেও 3 জন দ্বিতীয়বার এই ঘরে ফিরে এসেছিলেন। তারা হলেন কাউনেট ভেরাসকভ, মিস্টার বার্নার্ড পার্কার, হ্যাঁ, এবং লেডি রানকন। ঠিক আছে, এবার ওদের কথা বলুন। হ্যাঁ, শুনুন, প্রথমেই কাউনেটস রসকফের প্রসঙ্গে বলি। উনি খুবই আকর্ষণীয় রুশো মহিলা, রাশিয়ার অভিজাত পুরনো বনিদি বংশের মেয়ে। সম্প্রতি তিনি এদেশে এসেছেন। ভদ্রমহিলা অনেক আগেই চায়ের আসর থেকে আমাকে বিদায় সম্ভাষণ জানিয়ে চলে এসেছিলেন। তাই যখন ফিরে আবারও কেউ ওই ঘরে আমার সংগ্রহিত পাখার ক্যাবিনেটের দিকে তন্ময় হয়ে তাকিয়ে থাকতে দেখলাম, আমি তখনই খুব আশ্চর্য হয়ে যাই। এ প্রসঙ্গে যদি আপনি আমার মতামত জানতে চান তাহলে বলি, শুনুন, এ ব্যাপারটার কথা যতই ভাবছি ততই একটা সন্দেহ জাগছে আমার মনে। কেন, আপনি আমার সঙ্গে একমত নন? হ্যাঁ, অত্যন্তই সন্দেহজনক। এ ব্যাপারে পরে আলোচনা করা যাবে খন। এবার অন্যদের কথা শুনতে চাই। ঠিক আছে, তাহলে শুনুন এবার। পার্কার এ ঘরে আবার ফিরে এসেছিল কেবল ছোট একটা বাক্স নিয়ে যেতে। কিন্তু মজার ব্যাপার কি জানেন মসিয়ে? এই বাক্সটাই আমি আবার লেডি রানকনকে দেখাবার জন্য অত্যন্ত ব্যগ্র হয়ে বসেছিলাম। তাই লেডি রানকন মহিলাটি কে জানতে পারি? আমার বিশ্বাস ও নাম আপনি শুনে থাকবেন। লেডি রানকন মধ্যবয়স্কা একজন ভদ্র মহিলা। উনি বেশ বলিষ্ঠ চরিত্রের মহিলা ধরে নিতে পারেন। তার বেশিরভাগ সময় কাটে নানান ধরনের দাতব্য সমিতির কার্যকর্মে নিজেকে জড়িয়ে রেখে। যে কাজে নিজেকে নিয়োজিত করে রাখতে পারলে জীবনটাকে ধন্য বলে মনে করেন। সেই তিনিই এই ঘরে আবার ফিরে এসেছিলেন তার ভুল করে ফেলে যাওয়া হাত ব্যাগের খোঁজে। সবই বুঝলাম মুসিয়ে। অতএব দেখা যাচ্ছে আমরা 4 জন সম্ভাব্য সন্দেহভাজন ব্যক্তিকে পাচ্ছি। রুশ কাউনেটস, ওই ইংরেজ লেডি, দক্ষিণ আফ্রিকান মিলিয়নিয়ার আর বার্নার্ড পার্কার। ভালো কথা, কে মিস্টার পার্কার? মিস্টার হার্ডম্যানের মুখটা হঠাৎ কালো হয়ে উঠতে দেখে মনে হলো বিব্রত বোধ করছেন তিনি। উনি মানে একজন যুবক। আমতা আমতা করে তিনি বললেন, যুবক, ইয়ে মানে আমার পরিচিত একজন যুবক সে। আমিও এরকম ভেবে রেখেছি। আচ্ছা, মিস্টার পার্কার লোকটির কি কাজ জানেন? ওই যে বললাম, বয়সে তরুণ, সম্ভবত কোনো কাজকর্ম করে না, ওই ভেসে ভেসে বেড়ানো আর কি। এর বেশি আমি কিছু বলতে পারবো না। এমন একজন যুবক আপনার বন্ধু হয়ে উঠল কি করে জানতে পারি? অবশ্য আপনার যদি বলতে আপত্তি না থাকে। ইয়ে মানে কি জানেন, আমার হয়ে 2-1 কিছু কাজ করে দিয়েছে, এই রকম আর কি। দ্বিধাগ্রস্ত ভাবে কোনো রকমে বলে তিনি চুপ করে গেলেন। চুপ করে গেলেন কেন? বলে যান। পোয়ারো তাড়া দিল। হার্ডম্যান বেশ ক্লান্ত হয়েই পোয়ারোর দিকে তাকালেন। পোয়ারো পার্কারের প্রসঙ্গে এমনিতেই শুরু থেকে তাকে একটু বেকায়দায় ফেলে দিয়েছেন। তিনি ভেবেছিলেন যুবকটির সম্পর্কে তিনি যা বলছেন তাতেই পোয়ারো সন্তুষ্ট হয়ে যান।
এবং তিনিও এর থেকেই রেহাই পেয়ে যান। কিন্তু আমি বেশ বুঝতে পারলাম ওর এখন চলে যাওয়ার অবস্থা একেবারেই ছিল না। তার উপর ওর কাজে বাদসাধ্য পোয়ারো। সে নীরব হয়ে তার বলার অপেক্ষায় থাকতেই মিস্টার হার্ডম্যান শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে পার্কার সম্পর্কে মুখ খুলতে বাধ্য। দেখুন মাসিয়ে পোয়ারো, আমি যে প্রাচীনকালের অলংকার সংগ্রহ করতে ভালোবাসি এ কথা সবার জানা হয়ে গেছে। মাঝে মাঝে কারোর বা পারিবারিক স্মৃতিচিহ্ন বিক্রি করার প্রয়োজন দেখা দেয়। এখানে একটা কথা বলে রাখি, এসব কাজ আবার খোলা বাজারে কোনো ক্রেতাকেই দেওয়া সম্ভব হয় না। কিন্তু গোপনে আমার কাছে সেরকম কোনো জিনিস বিক্রি করার ব্যাপারটা সম্পূর্ণ অন্য রকমের। পার্কার আবার এইসব কাজে খুবই পারদর্শী। এই খুঁটিনাটি ব্যাপারটার উপর সেই নজর রাখে। তার কাজই হলো দু তরফের সঙ্গে যোগাযোগ রেখে একটা সমন্বয় সাধন করা। এর ফলে কোনো দিকেই অস্বস্তির ব্যাপারটা আর থাকে না, থাকলেও অনায়াসেই এড়ানো যায়। আর এই পার্কারই এতদিন ধরে এই ধরনের জিনিসের সন্ধান নিয়ে আসে আমার কাছে। এই যেমন ধরুন, কাউনেটস রসকফ রাশিয়া থেকে তার পারিবারিক কিছু ধনরত্ন নিয়ে এসেছেন। তিনি সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এই লেনদেনের কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব সঁপে দেওয়া হয় বার্নার্ড পার্কারের ওপর। তাই বুঝি? আর তার উপর আপনার পূর্ণ আস্থা আছে? বিশ্বাস না করার মতো কোনো কারণ তো এখনো পর্যন্ত দেখা যায়নি। মিস্টার হার্ডম্যান, এবার বলুন, এই 4 জনের মধ্যে আপনি ঠিক কাকে সন্দেহ করেন? ওহো মসিয়ে পোয়ারো, কি প্রশ্নই না করছেন আপনি। আমি তো আপনাকে আগেই বলেছি ওরা সবাই আমার বন্ধু, আর তাই আমি ওদের কাউকে সন্দেহ করি না। আর করতে যদি হয় তাহলে সবাইকেই করতে হয়। কথাটা আপনি যে কোনো ভাবেই নিতে পারেন। না, আমি আপনার সঙ্গে ঠিক একমত হতে পারলাম না। সবাই নয়, এই 4 জনের মধ্যে মাত্র একজনকেই আপনি সন্দেহ করেন। তবে কাউনেটস রসকফ নন, মিস্টার পার্কারও নন। এবার খুলে বলুন, লেডি রানকন নাকি মিস্টার জনস্টন? মাসিয়ে পোয়ারো, দেখছি আপনি আমাকে একেবারেই কোণঠাসা করে ফেলছেন। সত্যি তাই, আমি একটু বাড়িয়ে বলছি না। তবে একটা কথা আপনাকে বলে রাখি, এ ব্যাপারে কোন রকম কেলেঙ্কারি ঘটুক সে আমি একেবারেই চাই না। লেডি রানকন ইংল্যান্ডের খুব প্রাচীন এক বংশের সন্তান। তবে একটা ব্যাপার অত্যন্ত দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে ওর ঠাকুমার লেডি ক্যারোলিন একবার একটা খুবই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িয়ে পড়েন। ঘটনাটা যৎ সামান্যই, কিন্তু বেদনা অনেক। যাই হোক, ব্যাপারটা তার বন্ধু স্থানীয়রা উপলব্ধি করতে পেরেছিলেন বলেই তার পরিচারিকা চায়ের চামচগুলো যত তাড়াতাড়ি সম্ভব যথাস্থানে ফেরত দিয়ে এসেছিল। ওর যন্ত্রণাটা ছিল এখানেই। তার মানে আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে লেডি রানকনের একজন পিসিমা ছিলেন, স্বভাবচোর নয়, উন্মাদগ্রস্ত চোর। ব্যাপারটা মনে হচ্ছে খুবই আগ্রহের। আপনি অনুমতি দিলে আপনার সিন্দুকটা একবার পরীক্ষা করে দেখতে পারি? মিস্টার হার্ডম্যান হাসি মুখে সম্মতি জানাতে পোয়ারো ঝুঁকে পড়ে সিন্দুকের পাল্লাটা খুলে ফেলল। তারপর সিন্দুকের ভিতরটা পরীক্ষা করতে উদ্যত হল। শূন্য ভেলভেটের আস্তরণ অবাক চোখে যেন আমাদের দিকে হা করে তাকিয়ে রইল। সব দেখে শুনে
পোয়ারো বিড়বিড় করে বলল, সিন্ধুকের পাল্টাটা দেখছি এখনো ঠিকমতো বন্ধ করা যাচ্ছে না, কোথায় যেন আটকে যাচ্ছে। আশ্চর্য, এরকম হওয়ার কারণ কি হতে পারে? আচ্ছা, বুঝেছি। ওটা কি দেখা যাচ্ছে? একটা দস্তানা না? হ্যাঁ, কবজায় আটকে গেছে ওটা। ও, তাই পাল্টাটা ঠিক মতো বন্ধ হচ্ছে না। এটা কোনো পুরুষের দস্তানা বলেই তো মনে হচ্ছে। পোয়ারো দস্তানাটা বের করে মিস্টার হার্ডম্যানের সামনে মেলে ধরল। এটা আমারই একটা দস্তানা না? মিস্টার হার্ডম্যান নড়ে চড়ে উঠলেন। আহা, আরো কিছু আছে বলে মনে হচ্ছে। সিন্ধুকের মেঝে থেকে একটা ছোট মতো জিনিস তুলে ধরল। সেটা কালো চামড়ার একটা সিগারেট কেস। আরে, এটা তো আমারই একটা সিগারেটের কেস। মিস্টার হার্ডম্যান চিৎকার করে উঠলেন। আপনার? না 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 না, এটা আপনার হতেই পারে না। এগুলো আপনার নামের আদ্যক্ষর নয়। বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, নিজের চোখেই তবে দেখে নিন। এই বলে পোয়ারো সিগারেটের কেসটা তুলে ধরে তাতে দুটো মনোগ্রাম করা অঙ্কিত প্ল্যাটিনামে মিনে করা অক্ষরের প্রতি মিস্টার হার্ডম্যানের দৃষ্টি আকর্ষণ করল। হার্ডম্যান সিগারেট কেসটা হাতে নিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে নিরীক্ষণ করতে থাকলেন। আপনি ঠিকই বলেছেন মসিয়ে। আসলে এটা অনেকটাই আমার মতো, কিন্তু আদ্যক্ষর দুটো একেবারেই অন্যরকম। একটা ইংরেজি বি এবং আর একটা পি। হায় রে, হায় ঈশ্বর, এ যে দেখছি পারকারের। হ্যাঁ, সেই রকম মনে হওয়া সম্ভব। ওকে বেশ অসতর্ক যুবকই বলা চলে, বিশেষ করে দস্তানাটা যদি তার হয় তো কথাই নেই। এক্ষেত্রে তাহলে ধরে নিতে হবে ডাবল ক্লু, দুটি সূত্র, তাই নয় কি? বার্নার্ড পার্কার। হার্ডম্যান বিড়বিড় করে বললেন, ওহ, ওহ, কি স্বস্তিই না পাওয়া গেল। ভালো কথা মাসিয়ে পোয়ারো, আমার রত্নালঙ্কারগুলি উদ্ধার করার জন্য সব ভার আপনার হাতেই ছেড়ে দিলাম। আপনি যদি মনে করেন পারকারি প্রকৃত অপরাধী, তাহলে আপনি ওকে পুলিশের হাতে তুলে দিতে পারেন। হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই এতে। আমরা একসঙ্গে মিস্টার হার্ডম্যানের বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় নামলে পোয়ারো আমাকে উদ্দেশ্য করে বলে উঠল, দেখো বন্ধু, প্রথমে হার্ডম্যানের কথাই ধরা যাক। ভদ্রলোকের কাছে উপাধি আলাদের জন্য একাই, আর সাধারণ মানুষের জন্য আরেকাই। আমি কিন্তু এখনো নিশ্চিত হতে পারিনি বন্ধু, তাই আমি সাধারণদেরই দলে। আর এই তরুণটি সাধারণের পর্যায়ে পড়ে বলেই তার জন্য আমার সহানুভূতি রয়েছে পুরোপুরি। সমস্ত ব্যাপারটা বড় অদ্ভুত ঠেকছে, তাই না? এই যেমন ধরো, মিস্টার হার্ডম্যান সন্দেহ করছেন লেডি বার্নটনকে, আবার আমি সন্দেহ করছি রুশ কাউনেট স্যার মিস্টার জনস্টনকে। আবার মজার ব্যাপার হলো, যাকে সব সন্দেহের বাইরে রাখা হয়েছিল সেই সাধারণ মানুষ পারকারি এখন হলো আমাদের প্রধান অপরাধী। তা অন্য দুজনকে তুমি সন্দেহ করছিলে কেন? আমি জানতে চাই। বুঝলে না বন্ধু, ব্যাপারটা এতই সহজ সরল যে ভেবে দেখো একবার।
একজন রুশ বাস্তুহারা কিংবা দক্ষিণ আফ্রিকার মিলেনিয়ার, যে কেউ একজন সন্দেহজনক হতে পারে। যে কোনো মহিলাই নিজেকে রুশ কাউন্টার্স বলে পরিচয় দিতে পারেন। আবার যে কেউ পার্ক লেনে বিলাসবহুল একটা বাড়ি ভাড়া করে নিজেকে দক্ষিণ আফ্রিকার মিলেনিয়ার হিসাবেও পরিচয় দিতে পারেন। কে তাদের এই পরিচয়ের চ্যালেঞ্জ করতে যাচ্ছে? কিন্তু কিন্তু মনে হচ্ছে আমরা এখন বোধহয় বাড়ি স্ট্রিট ধরে এগিয়ে চলেছি। আমাদের সম্ভাব্য অভিযুক্ত অসতর্ক বন্ধু বার্নার্ড পার্কারের বাড়ি এখানেই। চলো, তোমার ভাষায় আগের কাজ আগে করা যাক। মিস্টার বার্নার্ড পার্কার বাড়িতেই ছিলেন। সে একটা কুশানের ওপর বসেছিলেন। পরনে তার ভারী অদ্ভুত রকমের একটা গোলাপি আর কমলা রঙের ড্রেসিং গাউন। এখন তার আরাম করার সময়। লোকটাকে দেখা মাত্র আমার মেজাজটা কেমন বিগড়ে গেল, ঘৃণা হল। ভাবলাম, এ লোক কখনোই ভালো কাজ করতে পারে না, ভালো হতেই পারে না। কোনো অচেনা অজানা লোককে প্রথম দেখা মাত্র এরকম একটা বিরূপ মনোভাব আমার অনেকবার জেগেছে, এর আগেও। কিন্তু লোকটার ফ্যাকাশে সাদা মেয়েলি ধরনের মুখ আর ন্যাকা মুখে ন্যাকা ন্যাকা কথা বলার ধরনটাই আমাকে তার সম্পর্কে এইরকম একটা বাজে ধারণা পোষণ করতে বাধ্য করল। সুপ্রভাত মাসিয়ে। তার প্রতি আমার বিরূপ মনোভাব লক্ষ্য করেই বোধ হয় বড় তাড়াতাড়ি বলে উঠল, প্রথমেই বলে রাখি, আমি মিস্টার হার্ডম্যানের কাছ থেকে আসছি। আমি তার কাছ থেকে জেনেছি গতকাল তার দেওয়া একটি পার্টির অনুষ্ঠানের সময় তার অজান্তে কেউ তার সংগ্রহ থেকে বহু মূল্যবান সব রত্নালঙ্কার চুরি করে পালিয়েছে। মাসিয়ে, আপনাকে একটা প্রশ্ন করার অনুমতি চাইছি। এই যে দেখুন তো, এই দস্তানাটা চিনতে পারেন কি না? এটা কি আপনার বলে মনে হয়? মিস্টার পার্কারের মানসিক প্রক্রিয়া প্রয়োগের গতি খুব একটা দ্রুত নয় বলেই আমার মনে হয়। ওয়ারোর প্রসারিত দস্তানাটার উপর স্থির দৃষ্টি রেখে সে যেন তার বুদ্ধিকে জাগিয়ে তোলার জন্য চেষ্টায় ব্রতী। এটা আপনি কোথায় পেলেন? অবশেষে সে মুখ খুলল। সে কথায় পড়ে আসছি। আমি কিন্তু আমার প্রশ্নের উত্তর এখনো পাইনি মসিয়া। আমি আবারও বলছি, বলুন, এটা কি আপনার দস্তানা? না, এটা আদৌ আমার নয়। এবার সে সরাসরি অস্বীকার করল। এই যে এই সিগারেট কেসটা, এটা কি আপনার? অবশ্যই নয়। আমি সবসময় রূপোর সিগারেট কেস সঙ্গে রাখি। হ্যাঁ, সে তো খুব ভালো কথা মাসিয়ে। আমি তাহলে গোটা ব্যাপারটা এবার পুলিশের হাতে তুলে দেওয়া ছাড়া বিকল্প কিছুই ভাবতে পারছি না। ওহো, আমি কি বলি জানেন, আমি কোনো পরিস্থিতিতে ব্যাপারটা পুলিশের গোচরে আনতে চাই না। তবে এটুকু বলতে পারি যে আপনার অবস্থায় পড়লে আমি কিন্তু এই কাজ করতাম না। মিস্টার পার্কার একটু উদ্বিগ্ন হয়েই বলে উঠলেন, ওদের কাছ থেকে কখনো সহানুভূতি আশা করা যায় না। ওরা বড় নিষ্ঠুর, পুলিশ মাত্রই অত্যাচার। একটু অপেক্ষা করুন, আমি এখনই মিস্টার হার্টম্যানের সঙ্গে একটু দেখা করে আসতে চাই। না, দয়া করে চলে যাবেন না, কিছুক্ষণের জন্য থাকুন প্লিজ। কিন্তু ওয়ারো তার সব আকুতি মিনতি অগ্রাহ্য করে দ্রুত তার বাড়ি থেকে বেরিয়ে। আমরা পার্কারকে আজ সারাদিন সারা রাত ধরে চিন্তার সাগরে ডুবিয়ে রেখে এলাম।
সে এখন ভাবুক, যত খুশি ভাবুক। কি বলো হেস্টিংস? হ্যাঁ, এরপর কি ঘটে সেটা আগামীকালই দেখা যাবে। কি বলো? কিন্তু আগামীকাল পর্যন্ত আমাদের আর অপেক্ষা করতে হলো। তার আগেই যেন একটা আভাস পাওয়া গেল হার্ডম্যানের ওই মামলার ব্যাপারে। বোঝা গেল ভয়ঙ্কর একটা ঝড় উঠতে যাচ্ছে। আগে থেকে কোনো খবর না দিয়েই আমাদের ঘরের দরজার উপর যেন প্রবল একটা ঝড় আছড়ে পড়ল। সে ঝড় সামলাতে না পেরে দরজার পাল্লাটা দড়াম করে খুলে গেল, আর সেই মানুষ সৃষ্ট ঝড়ের বেগের সঙ্গে পাল্লা দিয়ে প্রচন্ড বেগে মানুষের আকৃতির মতো একটা রণবিধ্বস্ত ছায়ামূর্তি আমাদের দুই বন্ধুর একান্তে নির্জনে বিশ্রামালাপে জোর একটা ধাক্কা দিল। আধার ঘেরা যে ছায়ামূর্তিটি ঘরে প্রবেশ করেছিলেন সে এক মহিলা, যিনি মুঠো মুঠো করে অন্ধকার গায়ে মেখে ঘরে ঢুকলেন। ইংল্যান্ডের জুন মাসে যতটা ঠান্ডা পড়ার কথা ঠিক ততটা ঠান্ডা অনুভব হচ্ছে। তার মাথার টুপিতে শোভা পাচ্ছিল একগোছা পালক। এত সব তাণ্ডব লীলার ফলে বেশ বোঝা যাচ্ছিল কাউন্টেস ভেরা রাস্কাফের গতিবিধির মূল লক্ষ্যই হলো নেহাতি কোনো ঝামেলা পাতা, যাকে বলা যায় ভ্রাম্যমান প্রলয়। আপনি কি মেসিয়ে পুয়ারো? এ আপনি কি করছেন? আপনি বেচারা দুধের শিশুটিকে অপরাধী হিসেবে চিহ্নিত করেছেন। এ অন্যায়, এটা কলঙ্কয়ে ভরা। ওর মতো সৎ ছেলের গায়ে কাদা ছিটানো। আমি ওকে বেশ ভালো করেই জানি। এটা অত্যন্ত অপমানকর। নিহাতি একটা মুরগির ছানা, আবার একেবারে মেষশাবকও বলতে পারেন। এই হেন ছেলের পক্ষে কোনো কিছু চুরি করা অসম্ভব। ও যদি কিছু করেও থাকে তা আমার জন্যই করেছে। আপনি কি ভেবেছেন আমি সে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থেকে ওকে নৃশংসভাবে জবাই হতে দেখব? ওকে শহীদ হতে দেখব? ঠিক আছে ম্যাডাম, বলুন এটা ওর সিগারেটের কেস কিনা? হ্যাঁ, আমি বেশ ভালো করেই জানি যে ওটা ওরই। কিন্তু তাতে কি হয়েছে? আপনি কি এটা ওই ঘরে পেয়েছেন? আমরা সবাই ওই ঘরে ছিলাম। হয়তো তখনই ওর পকেট থেকে অসাবধানতাবশত ওটা পড়ে গিয়ে থাকবে। আমার অন্তত এরকমই ধারণা। মুশকিল হচ্ছে কি জানেন, আপনারা পুলিশের লোকেরা লাল রক্ষীদের চেয়েও খারাপ। আর এই দস্তানাটা? আমি কি করে জানবো? একটি দস্তানা অন্য একটি দস্তানার মতো দেখতে, তফাৎ কোথায় বলুন? তাই এটা যে ওরই বুঝবো কি করে? আমাকে থামাবার চেষ্টা করবেন না। ওকে রেহাই দিতেই হবে। ওর চরিত্র, ওর ভাবমূর্তি পরিষ্কার করে দেখাতেই হবে। আর এসব কাজ আপনাকেই করতে হবে। আমি আমার সব অলংকার বিক্রি করে আপনার পারিশ্রমিক বাবদ প্রচুর টাকা দেব আপনাকে। ম্যাডাম, তাহলে যা যা বললাম এই কথাই রইল? না না, আর কোনো তর্ক নয়। বেচারা চোখ ভর্তি জল নিয়ে এসেছিল আমার কাছে। আমি তোমাকে রক্ষা করব, আমি ওকে কথা দিয়েছি। আমি এই লোকটির কাছে যাব, এই রাক্ষস, এই দানবটার কাছে। ব্যাপারটা ভেরার ওপর ছেড়ে দাও। এখন সব রফা হয়ে গেল, আমি যাই। যেরকম ঝড়ের বেগে ঘরে ঢুকেছিলেন ঠিক তেমনি ভাবে তিনি ঝড়ের বেগেই ঘর থেকে বেরিয়ে গেলেন এবং রেখে গেলেন দামি তীব্র প্রসাধনের গন্ধ। কিরকম মহিলা উনি? আমি চিৎকার করে বলে উঠলাম,
আর ওর পরনের ফাড়ের কোটটাই বা কিরকম? হ্যাঁ, আর হ্যাঁ, ওগুলো শুধু আসল বললেই বোধহয় অনেক বলা হয়ে যাবে। কোনো নকল কাউন্টার্সের পক্ষে আসল ফারের কোট পরা কি সম্ভব হেস্টিংস? ভুল বুঝো না, এটা নেহাতি একটা ঠাট্টা মাত্র। না, উনি সত্যি সত্যি একজন রুশো মহিলা বলেই মনে হয়। আচ্ছা, তাই কি এই বার্নার ওর কাছে গিয়ে ব্যয় ব্যয় করছে, আর তাই কি উনি ছুটে এসেছেন আমাদের কাছে? সিগারেট কেসটা ওরই। আমার আশঙ্কা দস্তানাটা ওর হতে পারে। পোয়ারো মৃদু হেসে পকেট থেকে আর একটা দস্তানা বার করে প্রথমটার পাশে রাখতেই দেখলাম ওটা যে একই জোড়া, তাতে কোনো সন্দেহ নেই। তা তুমি এই দ্বিতীয় দস্তানাটা কোথায় পেলে পোয়ারো? জিজ্ঞেস করলাম। এটা এটা ব্যারি স্ট্রিটের হলঘরে একটা টেবিলের নিচে লাঠির মধ্যে আটকে রাখা হয়েছিল। আমাদের এই ছোকরা পার্কার যে সত্যি অসতর্ক, আর একবার তার প্রমাণ পাওয়া গেল। নিজের চোখেই আমরা দেখলাম। যাই হোক বন্ধু, এখন থেকে আমাদের সব কাজেই কোনো খুঁত রাখা চলবে না। আর এই নিখুঁত কাজের অঙ্গ হিসেবে আমাদের যে কিছুক্ষণের জন্য একবার পার্কার লেনে যেতে হচ্ছে। বেশ, তো আমি যাবার জন্য এক পায়ে খাড়া, হুকুম করো শুধু। পোয়ারোর একান্ত অনুগত পরামর্শদাতা হিসেবে বললাম। তাই বলাই বাহুল্য, আমিও আমার বন্ধুর সাথী হলাম। জনস্টন ছিলেন, তবে তার সেক্রেটারির সঙ্গে আমাদের দেখা হয়। তার মুখ থেকে জানা গেল জনস্টন সম্প্রতি ইংল্যান্ডে এসেছেন দক্ষিণ আফ্রিকা থেকে। এর আগে কখনো ইংল্যান্ডে আসেন। আচ্ছা, উনি তো দামি পাথর সম্পর্কে খুব আগ্রহী, তাই না? দেখুন, আমার তো মনে হয় সোনার খনিতেই ওর আগ্রহ বেশি। সেক্রেটারি হেসে ফেলে বললেন। জিজ্ঞাসাবাদের পর পোয়ারোর যখন বারি স্ট্রিটের জনস্টনের আস্থানা থেকে বেরিয়ে এলো, তখন তাকে খুবই চিন্তিত দেখাচ্ছে। সেদিনই সন্ধ্যায় পোয়ারোর গতিবিধি দেখে একটু অবাক না হয়ে থাকতে পারলাম না। দেখলাম ও অত্যন্ত মনোযোগ সহকারে রুশ ভাষার একটা ব্যাকরণ পড়ে যাচ্ছে। তুমি কি করলে পোয়ারো? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তুমি রুশ ভাষাটা শিখছো মানে ওই কাউন্টসের সঙ্গে কথা বলার জন্য? হ্যাঁ বন্ধু, আমি বেশ ভালো করে জানি যে উনি কিছুতেই আমার ইংরেজি কথায় কান দেবেন না, তাই। কিন্তু পোয়ারো, আমি তো জানি অভিজাত রুশেরা অবশ্যই ফরাসি ভাষায় কথাবার্তা শোনেন আর বলেন, তাই না? নাটকীয় ভঙ্গিতেই পোয়ারো আচমকা বইটা ছুঁড়ে ফেলেন। তার এই ভাবভঙ্গি আমাকে খুশি করতে পারল না। আমার মনে কেমন একটা খটকা লাগে। পরক্ষণেই আবার পোয়ারোর চোখে হাসির ঝিলিক লক্ষ্য করতে ভুল হলো না আমার। আমি জানি ওর এই চোখের ঝিলিকের কি অর্থ হতে পারে। একটাই উত্তর, পোয়ারো এই মুহূর্তে নিজের ওপর অত্যন্ত খুশি। আচ্ছা, ব্যাপার কি বলতো পোয়ারো? তোমার মনে কি অন্য কোনো মতলব কাজ করছে? থাকতে না পেরে একবার জিজ্ঞেস করেই ফেললাম আমি। সম্ভবত কাউন্টসের রুশ কিনা এ ব্যাপারে তোমার মনে হয় একটু সন্দেহ রয়ে গেছে, তাই না? আর তাই কি তুমি যাচাই করতে চাও? আরে না না, উনি যে একজন খাঁটি রুশ তাতে বিন্দু মাত্র আমার কোনো সন্দেহ নেই। বেশ, তাহলে এটা কি? দেখো, এই মামলায় যদি তুমি নিজেকে জড়াতে ইচ্ছুক থাকো, তাহলে আমি তোমাকে উপদেশ দেব রুশ ব্যাকরণের প্রথম পাঠ থেকেই তুমি শুরু করো হেস্টিংস। এর থেকে তুমি অভূতপূর্ব সাহায্য পাবে। হ্যাঁ সত্যি। এই বলে সে হেসে উঠল। তারপর আর একটাও কথা বলল না। মেঝের ওপর থেকে বইটা তুলে নিয়ে আমি একটু অবাক হয়েই পাতাটা উল্টাতে থাকলাম। কিন্তু হায় কপাল, পোয়ারোর মন্তব্যের মাথা মুন্ডু
কিছুই বুঝে উঠতে পারলাম না। পরের দিন সকালেও কোনো খবর এলো না। তবে তার জন্য বন্ধুকে কোনোভাবেই চিন্তিত হতে দেখলাম না। প্রাতরাশের সময় সে কেবল বলল, সকালেও একবার মিস্টার হার্ডম্যানের সঙ্গে দেখা করতে যাব, ওর সঙ্গে আমাকেও যেতে হবে। আগের দিনের চেয়ে আজ সকালে তাকে বেশ শান্ত মেজাজেই দেখতে পেলাম। আমাদের দেখেই তিনি উদ্গ্রীব হয়ে জিজ্ঞেস করলেন, কোনো খবর আছে মাসিয়ে পোয়ারো? পোয়ারো তার হাতে একটা টুকরো কাগজ ধরিয়ে দিয়ে বললেন, এই কাগজে যার নাম লেখা আছে সেই আপনার রত্নালঙ্কার হাফিস করেছে মাসিয়ে। আচ্ছা, কেসটা কি এখনই পুলিশের হাতে তুলে দেব, নাকি এ ব্যাপারে পুলিশকে না জানিয়ে আপনি আমাকে দিয়ে ওগুলো উদ্ধার করাতে চান? মিস্টার হার্ডম্যান কাগজটার ওপর এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে গিয়ে ঘটনার আকস্মিকতায় বাক্যহারা হয়ে পড়ে। অবশ্যই একটু পরেই সম্বিত ফিরে পেলেন তিনি। হ্যাঁ, এটা খুবই অবাক করে দেবার ব্যাপার। আমি অবশ্যই চাইবো কোন রকম কেলেঙ্কারি যেন এর সঙ্গে না জড়ায়। আমি আপনাকে কেসের তদন্তের সব ভার আপনার উপর ছেড়ে দিচ্ছি মাসিয়ে পোয়ারো। আমার বিশ্বাস আপনি আপনার বুদ্ধি বিবেচনায় কাজটা খুব সুষ্ঠুভাবেই করবেন। আমার সুনামও অক্ষুণ্ণ রাখবেন। হেস্টিংস এবার আমাদের প্রথম কাজ হলো একটা ট্যাক্সি ধরে কার্লটন পৌঁছানো এবং সেখানে গিয়ে কাউন্টেস রসকাফের খোঁজ খবর করা। কি বুঝলে? এসো। ট্যাক্সি। কার্লটন যাব, তাড়াতাড়ি চলুন। সেখানে পৌঁছে কয়েক মিনিটের মধ্যেই আমাদের লেডির সুইটে পৌঁছে দেওয়া হলো। তিনি আমাদের সঙ্গে দেখা করতে ছুটে এলেন। তার শরীর থেকে চমৎকার ঝলমলে পোশাকে যে ঝিলিক দিচ্ছিল তাতে আমার চোখ ঝলসে যাওয়ার উপক্রম। মাসিয়ে পোয়ারো, তিনি চিৎকার করে উঠলেন, আপনি তাহলে সফল হয়েছেন। বেচারা ওই দুধের খোকাকে আপনি তাহলে শেষ পর্যন্ত বাঁচাতে পারলেন মাসিয়ে পোয়ারো। ম্যাডাম লা কামতেসি, আপনার প্রিয় বন্ধু মিস্টার পার্কার সম্পূর্ণ নিরাপদ। তার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা আগে যেমন ছিল না, এখনো নেই। আহ, সত্যি আপনি ভয়ঙ্কর চালাক মাসিয়ে পোয়ারো। শুনেছি বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি লুকিয়ে থাকে। আপনি তার সস্তা উদাহরণ। তারপর এত তাড়াতাড়ি কাজটা যেভাবে শেষ করলেন তা ভাবা যায় না। অপূর্ব। অপরপক্ষে আমি যে মিস্টার হার্ডম্যানকে কথা দিয়ে এসেছি তার সমস্ত রত্নালঙ্কার আজই উদ্ধার করে তার হাতে তুলে দেব। তাই কি? হ্যাঁ, তাই ম্যাডাম, আমি অত্যন্ত বাধিত হব যদি আপনি আর এক মুহূর্ত দেরি না করে ওই জিনিসগুলো আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করেন। এই যে আমি আপনাকে কাজটা করার জন্য তাড়া দিচ্ছি, এর জন্য আমি সত্যি খুবই দুঃখিত। কিন্তু তারা না দিয়েও যে থাকতে পারলাম না, কারণ আমি ট্যাক্সিটা বাইরে দাঁড় করে এসেছি। ট্যাক্সিটা আসলে আমি ছেড়েই দিতে পারতাম, কিন্তু না, ভাবলাম সোজা আঙুলে যদি ঘি না ওঠে তখন তো আঙুলটা বেঁকাতেই হবে। অর্থাৎ স্কটল্যান্ড ইয়ার্ডে যেতে হবে। আর ম্যাডাম, আমরা বেলজিয়াম মানুষরা আবার একটু মিতব্যয়িত অভ্যাস করে থাকি। ওদিকে কাউন্টেস একটা সিগারেট ধরিয়েছে। বেশ কিছুক্ষণ তিনি নীরবে বসে ধোয়ার রিং করতেই ব্যস্ত হলেন। তার দৃষ্টি সরাসরি পোয়ারোর চোখে। এরপর হাসিতে ফেটে পড়লেন কম। তারপর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। গুটি গুটি পায়ে একটা দেওয়াল আলমারির সামনে গিয়ে
একটা ড্রয়ার টেনে তার ভিতর থেকে একটা কালো সিল্কের ব্যাগ তুলে নিলেন। তিনি সেটা আলতো করে পোয়ারোর দিকে ছুঁড়েও দিলেন। ওর কণ্ঠস্বর এবার কথা বলার সময়ও একেবারে হালকা শোনাল। আমরা রুশেরা কিন্তু অপরদিকে ভীষণ অপচয়ী, আর সেটা করতে গেলে দুর্ভাগ্যবশত অনেক টাকার দরকার। শালের ভেতরটা আপনার দেখার প্রয়োজন নেই, সবই ঠিক আছে ওখানে। উঠে দাঁড়ালো পোয়ারো। আপনাকে অভিনন্দন জানাচ্ছি ম্যাডাম, এত দ্রুত ব্যাপারটা বুঝে নিয়ে কাজ করার জন্য। কিন্তু আপনি যে ওদিকে ট্যাক্সি দাঁড় করিয়ে রেখে এসেছেন, তাই তাড়াতাড়ি না করে আমার করারই বাকি আছে। আপনি খুবই মনোরম, আপনি খুবই সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ ম্যাডাম। তা লন্ডনে এখন বেশ কিছুদিন থাকবেন তো? পোয়ারো জানতে চাই। না, তা মনে হয় না। আর আমার এখানে না থাকার কারণ আপনি। হ্যাঁ, আপনি। আমি আমি দুঃখিত, এর জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি ম্যাডাম। সম্ভবত আবার আমাদের কোথাও না কোথাও দেখা হতেই পারে। আমিও তাই আশা করি। কিন্তু আমি চাই না। আমি আপনাকে ভয় করি। আমার এ কথায় আপনি যেন ভুল বুঝবেন না মাসিয়ে পোয়ারো। এ কথা বলে আমি বরং আপনাকে খুবই সম্মান জানালাম। জানেন তো, কেউ যদি কাউকে ভয় করে তার অর্থ তাকে শ্রদ্ধা করে। তাই তো ভয়ের আরেক নাম শ্রদ্ধা। এই দুনিয়ার খুব কম লোক আছে যাদেরকে আমি ভয় করি। তাহলে বিদায় মাসিয়ে পোয়ারো, বিদায়। শেষ দিকে কথা বলতে গিয়ে কাউন্টসের গলায় স্বর কেমন ভারী হয়ে উঠল, কেঁপে কেঁপে উঠতে থাকলো। বিদায় ম্যাডাম। ও না, মাফ করবেন, একটু দাঁড়ান। পোয়ারো পকেট থেকে সিগারেট কেসটা বার করে তার কথার জের টেনে বলতে থাকলো। কোথায়? হ্যাঁ, এই যে কথায় কথায় আমি বলতেই ভুলে গিয়েছিলাম। এই নিন আপনার সিগারেট কেসটা। মাথা হেড করে পোয়ারো এবার কাউন্টসকে সেই চামড়ার কালো কেসটা ফিরিয়ে দিতে দেন, যেটা আমরা সিন্দুকের ভেতর থেকে পেয়েছিলাম। সেটা ফেরত নিতে গিয়ে কাউন্টসের মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করলাম না। কেবল এটুকু ভ্রু যা কেঁপে উঠতে দেখা গেল এবং বিড়বিড় করে তাকে বলতে শোনা গেল, ও হ্যাঁ, বুঝেছি। মহিলার মতোই মহিলা বটে। সিঁড়ি দিয়ে নামতে নামতে পোয়ারো সাগ্রহে বলে উঠল, তেমন নির্বিকার, নিরুত্তাপ, কোনো তর্ক করা নয়, কোনো রকম বাধা দেওয়া নয়, এমনকি কোনোভাবে ধাপ্পা দেওয়ার চেষ্টা করাও নয়। মাত্র একবার কাগজটার উপর চোখ বুলিয়ে নিয়েই সমস্ত ব্যাপারটা কেমন হৃদয়গম করে নিলেন। আর কি জানো তো, ওর ওই সুন্দর ভাবভঙ্গিমা দেখে আমার কি মনে হয়, আসলে হেস্টিংস, যে মহিলা পরাজয়কে এভাবে হাসির মধ্যে দিয়ে গ্রহণ করতে পারেন, তিনি অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। আমি আবারও বলছি, মহিলাটি ভয়ঙ্কর। দেখে নিও, ওর স্নায়ু ইস্পাতের মতো কঠিন। উনি উনি হঠাৎই নীরব হয়ে গেল পোয়ারো। তুমি যদি তোমার যাতায়াতের ব্যাপারে একটু রাশ টানতে পারো আর কোথায় যাচ্ছ সেদিকে নজর রাখতে পারো, তাহলে সেটা খুব ভালো হয়। আমি বলে উঠলাম, তাই যাই হোক, এখন বলো তুমি প্রথম কখন সন্দেহ করলে? বন্ধু, ওই দস্তানা সিগারেট কেসটা দেখেই ডাবল ক্লু। এই সূত্র দুটোই আমার চোখ খুলে দিয়েছিল বলা যায়। আর এই সঙ্গে সঙ্গে ব্যাপারটা আমাকে দারুণ চিন্তাতেও ফেলে দিয়েছিল। দেখো, বার্নার্ড পার্কারের পক্ষে দুটি প্রমাণের একটা সহজেই ফেলে যাওয়া সম্ভব ছিল, কিন্তু দুটোই
কল্পনা বলা যায়। অবশ্য এটাও হতে পারে চরম অসতর্কতার দরুন। আবার দেখো, ওইভাবে অন্য কেউ যদি জড়াতে চাইতো ওকে, তাহলে আমি বলতে পারি একটা প্রমাণই যথেষ্ট, হয় সিগারেটের কেস নয়তো দস্তানা। আমি আবার বলছি, একসঙ্গে দুটি সূত্র কখনোই নয়। তাই এর থেকে আমার মনে হয় একটা 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 অদ্ভুত ধারণার জন্ম হয়েছে। ওই দুটি সূত্রের একটা কখনোই পার্কারের হতে পারে না। প্রথমে অবশ্য আমার এটাই মনে হয়েছিল, কিন্তু কিন্তু সিগারেটের কেসটা ওর, দস্তানাটা নয়। পরে আবার অনেক ভেবে দেখলাম ঠিক উল্টোটাই। তাহলে এখন প্রশ্নটা হলো, সিগারেট কেসটা কার? প্রথমেই লেডি রানকেনের নাম ধরা যাক। সব দিক বিবেচনা করে দেখলাম উনি যে নন, এটা খুবই পরিষ্কার। তবে কি মিস্টার জনস্টন? তা হওয়া সম্ভব যদি তিনি মিথ্যে পরিচয় দিয়ে থাকেন। তাহলে আমি তার সেক্রেটারির সঙ্গে আলোচনা করে বুঝলাম সব ব্যাপারটা কাচের মতো স্বচ্ছ, একেবারে পরিষ্কার। মিস্টার জনস্টনের অতীত খুব পরিষ্কার, তার মধ্যে আড়াল করার কিছুই ছিল না। তবে তবে কি, আমার কাছে খবর ছিল রাশিয়া থেকে তিনি কিছু দামি পাথর ও রত্ন এনেছিলেন। সেক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে দরকার ছিল শুধু অন্য পাথরগুলো সেট থেকে খুলে মিশিয়ে ফেলা। এর ফলে সেগুলো শনাক্ত করা খুবই কষ্টকর হয়ে পড়ত। ধরা যাক একটা সূত্র দস্তানা। পার্কারের একটা দস্তানা ওই দিন বিকেলে নেওয়া তার পক্ষে খুব একটা কঠিন কাজ ছিল না, এবং পরে সেটা সিন্দুকের ভেতরে চালান করে দেওয়াটাও কি বলো খুব একটা কঠিন ছিল না। কিন্তু অপরদিকে তিনি নিজের সিগারেট কেস নিশ্চয়ই ওখানে ফেলে রাখতে চাইবেন না। কিন্তু আমি প্রশ্ন করলাম, ওটা যদি কাউন্সিলের সিগারেট কেস হয় তাহলে বিআরপি অধ্যক্ষ ছিল কেন? অথচ কাউন্সিলের অধ্যক্ষ হলো ভি এবং আর। বাহ, তোমার প্রশ্নটা যথার্থই হয়েছে বন্ধু। কিন্তু তোমাকে বলে রাখি, রুশ ভাষায় বি অক্ষর হচ্ছে ভি এবং পি হলো আর। ভালো কথা। যেহেতু আমি রুশ ভাষা জানি না, তাই সে যে আমি আন্দাজ করতে পারবো না, আর তুমি আশা করতেও পারো না। আমিও কি জানতাম হেস্টিংস, আর সেই কারণেই তো ওই ছোট রুশ ভাষার ব্যাকরণ বইটা কিনে এনেছিলাম, আর সেটার প্রতি তোমার দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম। এই বলে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো পোয়াল। এবার বোঝা যাচ্ছে সত্যি সত্যি উনি এক উল্লেখযোগ্য মহিলা বটে। অনুভবে আমি এখন কি বুঝছি জানো হেস্টিংস? ওর সঙ্গে আমার আবার কবে দেখা হবে, এর জন্য ভেতরে ভেতরে আমার মনটা ভীষণ ছটফট করে উঠছে। দেখা নিশ্চয়ই হবে, কিন্তু ভাবছি কোথায়, কিভাবেই বা হবে। শেষ হলো আগাথা ক্রিস্টির কাহিনী অবলম্বনে দ্য ডাবল ক্লু। পরবর্তী গল্পগুলো শোনার জন্যে আমাদের সাথে থাকুন।